Katie Sorori. Keep. এখানে এত বেটে মানুষ ক্লাস নেই কে? বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের গত ক্লাসে যেটা আলোচনা করেছি বাংলা উচ্চারণের নিয়ম একাদশ দ্বাদশ শ্রেণীর, সেটা দ্বিতীয় অংশ নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আমরা 2024 সালের যে বোর্ডের প্রশ্নগুলো ছিল, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড ছাড়া অন্যান্য যে চট্টগ্রাম বোর্ড, তারপর আরো যে 10টা শিক্ষা বোর্ড আছে, ওই শিক্ষা বোর্ডের প্রশ্নগুলো আমরা আলোচনা করব। বেসিক্যালি আমরা প্রশ্নগুলো বিশ্লেষণ করব। ঠিক আছে, তোমরা যারা এখনো যুক্ত হয়নি তারা দ্রুত যুক্ত হয়ে যাও, তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন দাও, এবং সবাই আমাকে একটু করে প্রথমে জানাতে হবে আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। অনেকেই সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। যারা নমস্কার জানিয়েছো, নমস্কার, আদাব। সবাই আমাকে একটু করে আমাকে ক্লিয়ার করবে শোনা যাচ্ছে কিনা। আর আমার যারা খুবই লক্ষ্মী বাচ্চা আছো, যারা আমার খুবই প্রিয় বাচ্চা, তারা অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধু বান্ধবের কাছে, তোমার নিজের টাইমলাইনে শেয়ার করবে, তোমার কলেজের গ্রুপে শেয়ার করবে, তোমার অন্যান্য যেসব গ্রুপ আছে সেগুলোতে শেয়ার করবে, যাতে সবার কাছে আমাদের এই লাইভ ক্লাসের তথ্যটা যাতে পৌঁছায় যায়। ঠিক আছে, সবার কাছে শেয়ার করে দাও, বন্ধু বান্ধবকে শেয়ার করো, তোমার নিজের টাইমলাইনে শেয়ার করো। টাইমলাইনে শেয়ার করলে যেটা হবে কি, সেটা হচ্ছে তুমি খুব সহজে তোমার এই ভিডিওটা, দরকারি ভিডিওটা তুমি খুঁজে পাবে। আর নয়তো দেখা যাবে আমাদের গ্রুপে তো অনেক ভিডিও থাকে, তোমার এই ভিডিওটা খুঁজতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বেশিরভাগ সময় তোমরা রিকোয়েস্ট করো, স্যার আমাকে অমুক ক্লাসের ভিডিও দেন, অমুক ক্লাসের ভিডিও দেন, এরকম সবসময় বলো। তাহলে এটার থেকে পরিত্রাণের একমাত্র উপায় সেটা হচ্ছে তুমি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো, অথবা তোমার যে কোনো একটা গ্রুপে শেয়ার করে রাখো। এতে করে তুমি তোমার ভিডিওটা তোমার প্রয়োজনীয় মুহূর্তে তুমি খুব ইজি ভাবে খুঁজে পাবে। আর নয়তো দেখা যাবে তোমার ওই ভিডিওটা খুঁজতে খুঁজতে তোমার পড়ার যে আগ্রহ সেটা অনেকাংশে কমে যাচ্ছে। ঠিক আছে,
আমাকে প্রথমে একটু করে শেয়ার করো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা, একটু করে একদম সাউন্ডটা ক্লিয়ার কিনা সবাই। আর যারা শেয়ার করো তারা অবশ্যই একটু করে ডান লিখবে, একটু করে ডান লিখবে। যারা শেয়ার করেছো তারা সবাই একটু করে ডান লিখো। ভিডিওটা প্রথমে যারা শেয়ার করেছো তারা একটু করে ডান লিখো। আমরা প্রথমে একটু করে দেখে নিই আমরা গত ক্লাসগুলোতে আমরা কি কি পড়েছিলাম। আমরা গত ক্লাসগুলোতে আমরা মূলত এই সবগুলোই পড়েছিলাম। অর্থাৎ ঢাকা বোর্ড 2024 সালের যে প্রশ্ন আছে, নদী, অবিনাশী, প্রবাদ, পক্ষ, বিশেষজ্ঞ, প্রেতাত্মা, এরপর প্রশ্ন সংবাদপত্র, আবৃত্তি। এখন আমরা পড়বো রাজশাহী মূলত ময়মনসিংহ বোর্ড 2024 সালের যে কোশ্চেনগুলো আছে আমরা সেগুলো বিশ্লেষণ করব। অর্থাৎ ময়মনসিংহ বোর্ড 2024 সালের যেসব প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখন দেখব, প্রত্যেকটা প্রশ্ন আমরা দেখব। এখন আসো, প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে ঐশ্বর্যবান। ঐশ্বর্যবান, ঐশ্বর্যবান। আমি প্রথমে তোমাকে আমি একটু করে বলি, আমি তোমাকে এখানে মূলত কিভাবে তুমি প্রশ্ন সলভ করবে আমি তোমাকে ওটাই শিখাবো। মানে কিভাবে তুমি পড়লে তোমার প্রশ্নটা তুমি খুব ইজি ভাবে সলভ করতে পারবে আমি তোমাকে ওটাই শিখাবো। দেখো, দুইটা বাংলা ভাষায় দুইটা যৌগিক স্বরধ্বনি গ্রাফিক বর্ণ আছে, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। দুইটা যৌগিক স্বরধ্বনি গ্রাফিক বর্ণ, একটা হচ্ছে ওই, ও যোগ রশ্মি ওই, আর একটা হচ্ছে ও, ও যোগ রসাও। এটা এই দুইটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি গ্রাফক বর্ণ। দুইটা স্বরধ্বনি দিয়ে, মৌলিক স্বরধ্বনি দিয়ে এই ধ্বনিগুলো গঠিত হয়েছে। তাহলে যখন তুমি কোনো জায়গায় ওই দেখবা তখন সেক্ষেত্রে ও যোগ রশ্মি দিবা। তাহলে ও রশ্মি। তারপর শব্দের মাঝখানে অথবা শেষ যদি ব ফলা থাকে, কোন একটা শব্দের মাঝখানে অথবা শব্দের শেষ যদি ব ফলা থাকে, যাদের কাছে আমাদের ইন্দিবর বই আছে তারা ওই ইন্দিবর বইয়ের 7 নম্বর প্রশ্নের 2 নম্বর নিয়ম দেখবা। 7 নম্বর প্রশ্নের 2 নম্বর নিয়ম কি কি বলেছি? যদি কোন একটা শব্দের মাঝখানে অথবা শেষ যদি ব ফলা থাকে তাহলে যে বর্ণের সাথে ব ফলা আছে ওই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। ব ফলা উচ্চারিত হবে না, যে বর্ণের সাথে ব ফলা আছে ওই ব ফলাটা কয়বার উচ্চারিত হবে? দুইবার উচ্চারিত হবে। তাহলে এখানে তালবশের সাথে বয় ফলা আছে, তাহলে এখানে তালবশ কয়টা উচ্চারিত হবে? দুইটা উচ্চারিত হবে। আচ্ছা, এরকম পাইলাম। তারপর এখানে এখানে একটা অ আছে, অদনের পরের বর্ণ হচ্ছে র। এখানে র্যাপ মানে হচ্ছে র, এর পরে জ আছে। যদি কোনো একটা জায়গায় অর পরের বর্ণ যদি জ হয়, মানে অদনির পরের বর্ণের সাথে যদি জ থাকে তাহলে ওই অদনির উচ্চারণ সংবৃত হয়ে যায়। আমি আবার বলছি, কোন একটা অদনির পরের বর্ণে যদি জ থাকে, অদনির পরের বর্ণের সাথে যদি জ থাকে, যেমন পদ্য, গদ্য, অদ্য, সদ্য, অধ্যক্ষ, অধ্যাপক যে শব্দগুলো আছে সেগুলো, তাহলে অর পরের বর্ণের সাথে যদি জ থাকে, যেমন এখানে জ আছে, তাহলে ওই অদনির উচ্চারণ কি হয়ে যাবে? সংবৃত হয়ে যাবে। তারপর জ, অন্তস্থীয় জ থাকলে আমরা কি করবো? অন্তস্থীয় জ থাকলে আমরা বর্গীয় জ উচ্চারণ করব। এবার দেখো, ঐশ্বর্য, ঐশ্বর্য। তাহলে আমার ইন্দিবর বইয়ে 3 নম্বর প্রশ্নের 1 নম্বর যে নিয়মটা আছে তুমি সেটা একটু করে লক্ষ্য করবে। বিশেষ্য অথবা বিশেষণ স্থানীয় শব্দ, কি বললাম তোমাকে? বিশেষ্য অথবা বিশেষণ স্থানীয় শব্দ অন্ত অদনির উচ্চারণ সংবৃত হয়। আচ্ছা, আমার কথা হচ্ছে স্যার আমার তো এই নিয়মটা মনে থাকে না, এটা আমি কি করব? মানে এই নিয়মটা আমার মনে থাকে না, কোনো সমস্যা নাই। তুমি আচ্ছা ঐশ্বর্য, এখানে লাস্টে কি শাস্তি হয়ে গেছে নাকি চালু আছে? চালু আছে। তাহলে যেখানে চালু আছে সেখানে তুমি ওকার দিয়ে ফেলবে। আর লাস্টে শাস্তি হয়ে গেছে, যেমন বান, ঐশ্বর্যবান। ওকে, আমি তোমাকে আবার ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, তুমি একটু আবার দেখো। যদি কোনো একটা জায়গায় যদি ওই থাকে তাহলে সেখানে ও যোগ রশ্মি লিখবে। ও যোগ কি লিখবে? রশ্মি। আমি ও যোগ রশ্মি দিলাম। আচ্ছা, তোমার মাথায় এখন 2 নম্বর প্রশ্ন আসবে, মানে আমি এখানে তো কি আছে, এখানে তো তালবশ একটা আছে, এখানে তালবশ দুইটা খানা হয়েছে। সেটা কি? যদি শব্দের মাঝখানে অথবা শেষে যদি ব ফলা থাকে, যেমন বিশ্ব, বিশ্বাস, ঠিক আছে? তাহলে যদি কোন একটা শব্দের মাঝখানে অথবা শেষে যদি ব ফলা থাকে আশ্রিত বর্ণ কয়বার হবে? দুইবার। সেজন্য তালবশ কয়টা হয়েছে? দুইটা। এখন তোমার মাথায় আবার প্রশ্ন আসবে, এখানে কেন ওকার দিলাম? আমি এখানে ওকার দিলাম কেন? কারণ কি? কারণ এখানে এই
এখানে যে মধ্য যে অ আছে এরপরে র আছে, র এর পরে কি আছে জ, অর্থাৎ কোন একটা অ এর পরের বর্ণের সাথে যদি কি থাকে, কোন একটা অ এর পরের বর্ণের সাথে যদি জ থাকে, তাহলে ওই অর উচ্চারণ সংবৃত হয়ে যাবে, উ এর মতো হয়ে যাবে, সেজন্য এখানে ওকার দিলাম। আর রেফ, রেফ মানে হচ্ছে র হসন্ত, তারপর জ, তাহলে এখানে বিশেষ্য অথবা বিশেষণ স্থানীয় শব্দ অন্ত স্থান কি হয়েছে, সমৃদ্ধ হয়েছে, সেজন্য এখানে আমি উপর দিলাম, লাস্টে শ্বাস থেমে গেছে সেজন্য আমি হসন্ত দিলাম। ওই সূর্যবান, ওই সূর্যবান। সবার বুঝে আসছে কিনা, কুইক, সবার বুঝে আসছে কিনা? ভেরি গুড, কয়েকজন লিখে ফেলেছে অলরেডি, ওই সূর্যবান। তাড়াতাড়ি স্যার, ময়মনসিংহ বোর্ডের পুরাণ, এই তো, এটাই তো ময়মনসিংহ বোর্ড 2024, ঠিক আছে। আচ্ছা, অনেকে তো কি জিজ্ঞেস করো যে কোন কোন বোর্ড, তোমরা নিজেরা একটু করে বলো যে কোন বোর্ডে পড়ালে তোমার জন্য ভালো হবে, সেটা একটু করে জানাই দাও, আমি এরপরে ওই বোর্ডটাই ধরবো। সবাই একটু করে বলো কোন বোর্ডের গুলো পড়ালে তোমার ভালো হবে, তাড়াতাড়ি। কোন বোর্ডের প্রশ্ন তোমার জন্য বেশি ভালো হবে, গুরুত্বপূর্ণ, তুমি সেটা একটু আমাকে জানাও। কোন বোর্ডের প্রশ্ন? কুইক, কয়েকজন জিজ্ঞেস করছে স্যার কেমন আছি, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। চৌধুরী সাজ্জাদ, যাদেরকে বলেছিলাম যে নিয়মগুলো দেখতে বলছি, সেটা মূলত আমাদের এই যে ইন্দিবর বই আছে একাডেমির, ওই ইন্দিবর বই থেকে তোমাদেরকে মূলত দেখতে বলেছি। আচ্ছা, এরপর 2 নম্বর যে শব্দটা আছে সেটা একটু করে দেখো, উদ্যোগ যে শব্দটা আছে। আচ্ছা, রস্যও কোনো একটা জায়গায় যদি রস্যও থাকে, তাহলে আমার তো রস্যই আছে, কোনো পরিবর্তন হয় না, শুধু অ এবং এ পরিবর্তন হয়। শব্দের মাঝখানে অথবা শেষ যদি জফলা থাকে, কোন একটা শব্দের মাঝখানে অথবা শেষ যদি জফলা থাকে, ইন্দিবর বইয়ের 9 নম্বর প্রশ্নের 4 নম্বর নিয়ম, শব্দের মাঝখানে অথবা শেষ যদি জফলা থাকে, তাহলে ওই জফলার যুক্ত যে বর্ণটা আছে সেটা 2 বার উচ্চারিত হবে। কয়বার? 2 বার। আমি আবার বলছি, কোন একটা শব্দের মাঝখানে অথবা শেষে যদি জফলা থাকে, যেমন অত্যাচার, অত্যাচার, এখানে অত্যাচার শব্দের মধ্যে ত কয়টা? একটা, কিন্তু উচ্চারণ করি কয়টা? 2টা, ঠিক আছে। যেমন নিত্য, নিত্য দন্তানুস্কারে ত, যখন নিত্য, এখানে ত কয়টা? একটা, কিন্তু আমরা বলি কয়টা? 2টা, ঠিক আছে। যেমন পদ্য, গদ্য, অদ্য, তাহলে এখানে দ কয়টা? একটা, কিন্তু বলি কয়টা? 2টা। তাহলে যদি শব্দের মাঝখানে অথবা শেষে যদি জফলা থাকে, যে বর্ণটার সাথে জফলা আছে ওইটা কয়বার উচ্চারিত হবে? 2 বার। তাহলে এখানে দ এর সাথে জফলা আছে, তাহলে দ কয়টা হবে? 2টা, 2টাই দ হবে, কারণ এটা অল্প প্রাণ, সেজন্য 2টাই অল্প প্রাণ হবে। তারপর এখানে একটা কথা মনে রাখবে, জফলা চলে যায়, রফলা রয়ে যায়, এই জফলাটা চলে গেছে, তাহলে আমি উকারটা দিলাম, তারপর গ নিচে হসন্ত দিলাম, উদ্যোগ, উদ্যোগ, ঠিক আছে। আমি আবার বলছি তোমাকে আমি এটা আবার বলছি, তুমি একটু করে দেখো, রস্যাও দিলাম, শব্দের মাঝখানে অথবা শেষে জফলা আছে, সেই জন্য আসতে মানে কয়বার? 2 বার। দ কয়টা? 2টা। উকারটা আছে, উকারটা দিলাম, জফলা চলে যায়, রফলা রয়ে যায়, জফলা বাদ গেছে, লাস্টে শ্বাসটা হয়ে গেছে, সেই জন্য হসন্ত, উদ্যোগ। যদি তোমার এটা বুঝে আসে, যদি তোমার এই শব্দটা বুঝে আসে, তাহলে লেখো ওকে, তাহলে লিখো ওকে। যদি এই শব্দটা বুঝে আসে তাহলে তুমি লিখো ওকে, বা কয়েকজন অলরেডি বুঝে লিখে ফেলেছে। ইকরা রাইসা বলেছে চট্টগ্রাম বোর্ড, ঠিক আছে, ইনশাল্লাহ চট্টগ্রাম বোর্ড, আমি এরপরে যাচ্ছি। গুড, কয়েকজন খুবই তাড়াতাড়ি লিখেছে, ওকে। যাদের বুঝে আসছে তারা একটু করে ওকে লিখো, যাদের বুঝে আসছে তারা একটু করে ওকে লিখো, যাদের বুঝে আসছে, কুইক, ওকে, ভেরি গুড। মোহাম্মদ ফারহাদ, তাড়াতাড়ি, যাদের বুঝাচ্ছে তারা একটু করে ওকে লিখবে। ফাহিম ফয়সাল, ওকে। রোমা রোকসানা, ওকে। ঐশ্বর্যবান আর একটু বুঝাই দিবেন স্যার, ওকে, একটু পরে আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই, একটু দেখো। এবার আসো, তাহলে আমি এখানে কি বলেছি, আমি তোমাকে এখানে মূলত একটা নিয়মে বলেছি, যেটা শব্দের মাঝখানে অথবা শেষে যদি জফলা থাকে, ওই বর্ণটা কয়বার হবে? 2 বার হবে। শব্দের মাঝখানে অথবা শেষে যদি জফলা থাকে, ওই বর্ণটা 2 বার হবে। এটা আমাদের বইয়ের 9 নম্বর প্রশ্নের 4 নম্বর নিয়ম, ঠিক আছে, তুমি ওখানে একটু করে দেখে নিবা। আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে বিজ্ঞান যে শব্দটা আছে, এখানে তোমাকে, এটা আমি গত ক্লাসে তোমাকে বলেছি যে বর্গের জ যুগ ইয়, এটা যদি থাকে, এটা যদি কোন একটা শব্দের মধ্যে থাকে, যদি শব্দের শুরুতে থাকে, তাহলে গ জফলা উপরে চন্দ্রবিন্দু হবে। যদি শব্দের শুরুতে থাকে, গ জফলা উপরে চন্দ্রবিন্দু হবে, যেমন জ্ঞান, জ্ঞাত, জ্ঞাপন। যদি শব্দের শুরুতে থাকে, গ জফলা উপরে চন্দ্রবিন্দু, জ্ঞান, জ্ঞাত, জ্ঞাপন। আর যদি শব্দের মাঝখানে অথবা শেষে থাকে, শব্দের মাঝখানে অথবা শেষে থাকে, তাহলে গ হসন্ত, গ উপরে চন্দ্রবিন্দু হবে। আমি আবার বলছি, যদি শব্দের শুরুতে থাকে এটা, যেমন জ্ঞান, জ্ঞাত, জ্ঞাপন, তাহলে গ জফলা উপরে চন্দ্রবিন্দু।
আর যদি শব্দের মাঝখানে অথবা শেষে হয় তাহলে গ হসন্ত গ উপরে চন্দ্রবিন্দু, গ হসন্ত গ উপরে কি হবে? চন্দ্রবিন্দু হবে। এবার আসো, রস্যিকার থাকলে রস্যিকার ঠিক থাকে, দীর্ঘিকার তাহলে রস্যিকার হয়ে যায়, তাহলে রস্যিকার ঠিক রাখলাম, ব রস্যিকার ঠিক রাখলাম। তাহলে বর্গের জ যোগ ইয় আছে, সেটা আমরা কি লিখবো? গ হসন্ত গ কি হবে? চন্দ্রবিন্দু হবে। গ হসন্ত গ চন্দ্রবিন্দু, গ হসন্ত গ চন্দ্রবিন্দু। এখানে আকার আছে, আমি আকারটা দিলাম, শাস্তে মেঘেছে সেজন্য হসন্ত, শাস্তে মেঘেছে সেজন্য কি? হসন্ত। আমি আবার তোমাকে একটু করে বুঝাই দিই। এটা যদি শব্দের শুরুতে থাকে তাহলে গ জফলা চন্দ্রবিন্দু হবে। যেমন দেখো, জ্ঞান, এই জ্ঞান শব্দের উচ্চারণ আমরা কিভাবে করি? মূলত এটার জন্য আমরা গ জফলা উপরে চন্দ্রবিন্দু দিচ্ছি, এখানে আকার আছে, আকারটা আমি দিলাম, লাস্টে শাস্তে মেঘেছে সেজন্য হসন্ত। জ্ঞান, গ জফলা উপরে চন্দ্রবিন্দু, এটা এটা। কিন্তু যদি এরকম শব্দের মাঝখানে অথবা শেষে হয়, শব্দের মাঝখানে অথবা শেষে, শব্দের মাঝখানে অথবা শেষে, তখন দেখো এরকম শব্দের মাঝখানে অথবা শেষে হলে তখন কি হবে? তখন এরকম হবে। ঠিক আছে? গ হসন্ত গ উপরে চন্দ্রবিন্দু, গ হসন্ত গ উপরে চন্দ্রবিন্দু। যদি তোমার এই জিনিসটা বুঝে আসে, বিজ্ঞান শব্দটা যদি তোমার বুঝে আসে, তাহলে লিখো টু ওকে, তাহলে লিখো টু ওকে তাড়াতাড়ি, তাহলে লিখো টু ওকে তাড়াতাড়ি। যদি বিজ্ঞান শব্দটা তোমার বুঝে আসে তাহলে লিখো টু ওকে, একটু করে তাড়াতাড়ি লিখবে। যদি বিজ্ঞান শব্দটা তোমার বুঝে আসে তাহলে লিখো টু ওকে, কুইক। সব কটা লোক কি বাচ্চা, তাড়াতাড়ি একটু রেসপন্স করতে হবে, দ্রুত রেসপন্স করতে হবে। যদি তুমি পারো তাহলে সেটা আমাকে জানাতে হবে, স্যার আমি এটা আমার এটা বুঝে আসছে। তোমার যত তাড়াতাড়ি বুঝে আসবে আমি তত তাড়াতাড়ি আরেকটাতে যেতে পারবো, আরেকটা শব্দের মধ্যে যেতে পারবো। টু ওকে, কুকু ইউ টেইন, টু ওকে। আরে বাবা, মোহাম্মদ ফরহাদ। রুমা রুকসানা, টু ওকে, ভেরি গুড। সুফিয়ান নাইম, টু ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সুরাইয়া ইসলাম, টু ওকে, ভেরি গুড। আর কেউ যদি বলে যে স্যার আমি আমার এটা বুঝে আসে না, আমাকে আবার বলেন, তাহলে সাথে সাথে একটা কোয়েশ্চেন মার্ক, এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন তুমি ওখানে কমেন্টে দিবে, তার মানে আমি বুঝে নিব তোমাকে আবার বলতে হচ্ছে, সেজন্য আমি তোমাকে ওটাতে আবার বলবো, কোনো সমস্যা নাই। এবার আসো আমরা এরপর একটু করে দেখি। তারপর দেখো, এরপর হচ্ছে কি? পদ্ম, যে শব্দটা আছে। আচ্ছা, এটা একটু করে আমরা দেখবো। পদ্ম, প্রথমে এখানে পর সাথে একটা অ আছে, এখানে এ দয়ম, এখানে একটা অ আছে। যদি আমার আদ্য অদনির পরে যদি অ থাকে, মানে পাশাপাশি যদি দুইটা অ থাকে, প্রথম অটা ঠিক থাকবে, দ্বিতীয় অটা উ হয়ে যাবে। ঠিক আছে? আমি তোমাকে আবার বলি, এটা হচ্ছে সহজ নিয়ম। তোমাকে আমি আবার বলি, দেখো, যদি এখানে পর সাথে একটা অ আছে, এখানে দয়ম, এখানে একটা অ আছে, যদি দুইটা অ থাকে, যদি কোন একটা শব্দের মধ্যে পাশাপাশি দুইটা অ থাকে, তাহলে প্রথম অটা বিবৃত হবে। এটা আমাদের বইয়ের কত নাম্বার নিয়ম? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নের 2 নাম্বার নিয়ম। যেমন মতন, যতন, রতন, পটল ইত্যাদি। তাহলে যদি আদ্য অদনির পরে যদি অ থাকে, তাহলে এই অর উচ্চারণ বিবৃত হবে, ঠিক রয়ে যাবে। বিবৃত হওয়া মানে কি? ঠিক রয়ে যাবে, উ হবে না। ওকে, এবার আসো, এখানে তুমি একটু করে দেখো, এখানে মফলা আছে। যদি যেমন যাদের নিউ বেসে, যাদের অফলাইনে ক্লাস ছিল, আমি বিকালে বেসে তোমাদেরকে মফলার উচ্চারণ নিয়ে পড়াইছিলাম। সেখানে দেখো, শব্দের মাঝখানে অথবা শেষে যদি মফলা হয়, শব্দের মাঝখানে অথবা শেষে যদি মফলা হয়, তাহলে ওই মফলা উচ্চারিত হয় না, যে বর্ণের সাথে আসছে ওই বর্ণটা 2 বার উচ্চারিত হবে। আমি তোমাকে আবার বলছি, তুমি একটু করে মনোযোগ সহকারে শোনো। যদি কোন একটা শব্দের মাঝখানে অথবা শেষে যদি মফলা থাকে, যেমন পদ্ম, আত্ম, আত্মীয়, ঠিক আছে, এই ধরনের যে শব্দগুলো আছে, তাহলে যদি কোন একটা শব্দের মাঝখানে অথবা শেষে যদি মফলা থাকে, তাহলে ওই ম উচ্চারিত হয় না, যে বর্ণের সাথে আসছে ওই বর্ণটা 2 বার উচ্চারিত হবে। তাহলে এখানে কোন মটা উচ্চারিত হবে না, কোন বর্ণের সাথে আসছে? দ। তাহলে দটা কয়টা হবে? 2টা হবে, 2টা দ। আচ্ছা, একটা বিষয় মাথা কি রাখবে, এই যে ম চলে যাচ্ছে, তার মানে নাসিক্য ধ্বনি চলে যাচ্ছে। তাহলে নাসিক্য ধ্বনি চলে গেছে, তাহলে বর্ণের মধ্যে, এই শব্দের মধ্যে ঘাটতি হয়েছে কিনা? হয়েছে, সেটা ফিল আপ করে দেওয়ার আমরা উপরে কি দিব? আমরা সবসময় চন্দ্রবিন্দু দিব। ম যদি উচ্চারিত না হয়, মানে ম যদি চলে যায়, ম ফলা যদি চলে যায়, উচ্চারিত না হয়, তাহলে উপরে অবশ্যই চন্দ্রবিন্দু হবে। ওকে, এবার আসো। আচ্ছা, পদ্ম, আচ্ছা এটা কি শাস্তে মেঘেছে নাকি চালু আছে? চালু আছে, তাহলে অন্ত অদনুষ্ঠান সমৃদ্ধ। আর তোমার যদি নিয়ম মানতে ইচ্ছে হয় যে তুমি নিয়ম মেনে পড়বে, তাহলে 3 নাম্বার প্রশ্নের 1 নাম্বার নিয়ম দেখবা, বিশেষ্য অথবা বিশেষণ স্থানীয় শব্দের অন্ত অদনুষ্ঠান সমৃদ্ধ হবে, সেজন্য এখানে উকার দিয়েছি।
আমি তোমাকে আবার বুঝাই দিই ব্যাপারটা, তোমাকে আবার বুঝাই দিই। যেমন দেখো, তোমার মাথায় প্রথমে প্রশ্ন আসবে এখানে পশ্চাতে কেন উকার হয় নাই। তাহলে আদ্য অধ্বনির পরে আবার যদি অ থাকে তাহলে অধ্বনির উচ্চারণ বিবৃত হবে, মানে ঠিক থাকবে, সেজন্য এখানে পর সাথে কোনো ধরনের উকার হয় নাই। এবার তোমার মাথায় আবার প্রশ্ন আসবে এখানে তো ম আছে, মটা কোথায় গেছে? শব্দের মাঝখানে অথবা শেষে ম ফলা থাকলে ওই মটা উচ্চারিত হয় না। তাহলে এখানে তো দ একটা, এখানে দুইটা কেন হয়েছে? হ্যাঁ, শব্দের মাঝখানে অথবা শেষে যদি ম ফলা থাকে তাহলে ওই যে বর্ণের সাথে আছে ওই বর্ণটা কয়টা হয়ে যাবে? দুইটা, সেজন্য দুইটা দ হয়েছে। আর ম চলে গেছে সেজন্য উপরে কি হয়েছে? চন্দ্রবিন্দু। আর লাস্টে শ্বাস থামে নাই, পদ্ম, শ্বাস থামে নাই, সেজন্য অন্ত সমৃদ্ধ দিয়ে হয়েছে, এখানে উগার দিয়েছি। যদি তোমার এই জিনিসটা বুঝে আসে, এটা যদি তোমার বুঝে আসে তাহলে লিখো ওকে, আর যদি বুঝে না আসে তাহলে তুমি আমাকে আবার জিজ্ঞেস করতে পারো। যদি বুঝে আসে তাহলে লিখো ওকে, যদি বুঝে আসে তাড়াতাড়ি, যদি তোমার বুঝে আসে তাহলে লিখো ওকে, যদি বুঝে আসে, পদ্ম শব্দটা যদি বুঝে আসে তাহলে লিখো ওকে, তাড়াতাড়ি। চন্দ্রবিন্দুর জায়গায় আবার বলেন, চন্দ্রবিন্দু হচ্ছে যদি মফলা যদি চলে যায় কোন একটা শব্দের মধ্যে, মনে করো মফলা ব্যবহৃত হয়েছে, ওই মফলাটা উচ্চারিত হচ্ছে না, চলে যাচ্ছে, তখন আমরা ওই মফলার পরিবর্তে একটা চন্দ্রবিন্দু ব্যবহার করব। ম হচ্ছে নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি চলে গেছে সেজন্য আমরা উচ্চারণের সময় একটু আনুনাসিক করব, ঠিক আছে? অর্থাৎ নাক এবং মুখ দিয়ে যুগপৎ ভাবে বাতাস বের হয়। কুইক লক্ষ্মী বাচ্চারা, বুঝি নাই স্যার? ওকে, আমি আবার বুঝাই দিচ্ছি তোমাকে, আবার বুঝাই দিচ্ছি, তুমি আবার দেখো। তোমার মাথায় প্রথমে প্রশ্ন আসবে এখানে পর সাথে তো আমি উকার দিতে পারতাম, কেন আমি এটা সংবৃত করি নাই, বিবৃত কেন করছি? সেটা হচ্ছে আমাদের ইন্দিবর বইয়ের 4 নাম্বার প্রশ্নের 2 নাম্বার নিয়ম। অধ্বনির পরে যদি আবার অ থাকে, এখানে পর সাথে একটা অ আছে, এখানে একটা অ আছে, দুইটা অ পাশাপাশি, তাহলে প্রথম অটা বিবৃত, মানে যেরকম আছে এরকম, সেজন্য আমি এই অটা কিছু করি নাই, পর সাথে যেটা অ আছে সেটা বিবৃত রেখে দিয়েছি। তোমার মাথায় 2 নাম্বার প্রশ্ন আসবে এখানে তো দ একটা, এখানে কেন দুইটা হয়েছে? কারণ এখানে শব্দের মাঝখানে অথবা শেষে মফলা আছে। শব্দের মাঝখানে অথবা শেষে যদি মফলা থাকে তাহলে যে বর্ণের সাথে মফলা ওই বর্ণটা দুইবার উচ্চারিত হবে, সেজন্য এখানে দ সাথে মফলা, সেজন্য দটা দুইটা হয়েছে, দ দুইটা হয়েছে, ঠিক আছে? এবার মফলা চলে গেছে সেজন্য উপরে কি দিছি? চন্দ্রবিন্দু। আর লাস্টে শ্বাস থামে নাই, অথবা এটা বিশিষ্ট স্থানীয় শব্দ, সেজন্য অন্ত অদনের সমৃদ্ধ হয়েছে, পদ্ম। বুঝে আসছে কিনা সবার? যদি বুঝে আসে তাহলে এবার অকলিক, যদি বুঝে আসে তাহলে এবার অকলিক। ওকে স্যার, গুড, ভেরি গুড। এবার আসো, এবার হচ্ছে একাডেমি। তুমি প্রথমে একটা কথা মনে রাখবে, 1, 11, 13, 17 এবং একযুক্ত সকল শব্দের এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। এ ধ্বনির উচ্চারণ বিবৃত হওয়া মানে হচ্ছে, এই দেখো, সংবৃত এবং বিবৃত বিষয়টা দেখো, সংবৃত এবং বিবৃত এই বিষয়টা একটু করে আবার ক্লিয়ার করে দিই, তোমাকে একটু করে আবার ক্লিয়ার করে বিষয়টা ক্লিয়ার করে দিই। তুমি একটু করে দেখো, যখন অটা যখন উ এর মতো হয়ে যাবে, তোমার অ যখন উ এর মতো হয়ে যাবে তখন সেটা সংবৃত, আর অটা যখন উচ্চারণ ঠিক থাকবে তখন সেটা বিবৃত। ওকে, অ পরিবর্তন হয়ে গেলে সংবৃত, আর অ যদি ঠিক থেকে যায় তাহলে সেটা হচ্ছে কি? বিবৃত। এখন দেখো, এ যদি ঠিক থাকে তাহলে সেটা সংবৃত, আর এ যদি পরিবর্তন হয়ে যায়, এইরকম হয়ে যায়, তাহলে সেটা বিবৃত। এখন কথা হচ্ছে স্যার এগুলো কেন হয়, মানে এগুলো কেন হয়? দেখো, সংবৃত আর বিবৃত জিনিসটা দেখো, এই যে তোমার নিচের যে সোয়ালটা আছে, এটা এই অংশটা যদি উচ্চারণ করার সময় যদি নিচের দিকে নেমে যায় তাহলে বিবৃত, যদি স্থির থাকে সংবৃত। যেমন আমি এই দুটা উচ্চারণ করার সময় ও এ, এটা স্থির, এটা নড়া না, তাহলে সেটা সংবৃত। কিন্তু এই দুটা উচ্চারণ করার সময় আমার এটা নিচে নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, এক, একাডেমি, 11, 13, 17, এটা নেমে যাচ্ছে, নেমে গেলে বিবৃত, নেমে গেলে কি? বিবৃত। যেমন এটা অ অন্যায়, এটা নিচে নেমে যাচ্ছে, অ উচ্চারণ করছে, নিচে নেমে যাচ্ছে, কিন্তু ও স্থির থাকলে সংবৃত, নিচে নেমে গেলে বিবৃত। তাহলে তুমি একটু করে দেখো তো, অ যদি পরিবর্তন হয়ে যায় সংবৃত, আর যদি অ ঠিক থাকে বিবৃত। ঠিক উল্টা হচ্ছে এ যদি ঠিক থাকে সংবৃত, আর এ পরিবর্তন হয়ে গেলে বিবৃত। তুমি এখানে দেখো কি বলছি তোমাকে, 1, 11, 13, 17 এবং একযুক্ত সকল শব্দের এ ধ্বনির উচ্চারণ কি হবে? বিবৃত হবে। তুমি আমাদের যে ইন্দিবর বই আছে ওখানে তুমি 4 নাম্বার পোস্টে তুমি 4 নাম্বার পোস্টে 4 নাম্বার নিয়মটা দেখবে, ইন্দিবর বইয়ের 4 নাম্বার পোস্টে 4 নাম্বার নিয়মটা দেখবে।
আমি আবার বলছি, তুমি ইন্দিবর বইয়ের 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার নিয়মটা দেখবে, সেখানে কি আছে, সেখানে বলা আছে তোমার ওই নিয়মের মধ্যে বলা আছে যদি কি থাকে এদনের উচ্চারণ, সরি আমাদের এখানে এদনের উচ্চারণ কোথায় আছে, এদনের উচ্চারণ আছে আমাদের 5 নাম্বার প্রশ্নের মধ্যে, ঠিক আছে। তাহলে 5 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের এখানে আছে সংবৃত উচ্চারণের নিয়ম, আর 6 নাম্বার প্রশ্নে আছে আমাদের বিবৃত উচ্চারণের নিয়ম। তাহলে এখানে যদি আমরা যদি কি করি, 6 নাম্বার প্রশ্নে যদি 5 নাম্বার নিয়মটা যদি আমরা দেখি, আমাদের ইন্দিবর বইয়ে 6 নাম্বার প্রশ্নের যদি 5 নাম্বার নিয়মটা যদি আমরা দেখি, সেখানে কি আছে, সেখানে আছে 1, 11, 13 এবং 17 একযুক্ত সকল শব্দের। আমি আবার বলছি, 1, 11, 13, 17 এবং একযুক্ত সকল শব্দের এদনের উচ্চারণ বিবৃত হবে। এদনের উচ্চারণ কি হবে, বিবৃত হবে। তাহলে এখানে কি আছে, একযুক্ত শব্দ একাডেমি, তাহলে এখানে এর উচ্চারণ কি হবে, বিবৃত। এর উচ্চারণ কি হবে, বিবৃত, মানে এরকম হয়ে যাবে একাডেমি, একাডেমি মানে কমার্স একাডেমি আর কি। তাহলে আচ্ছা, এটার উচ্চারণ বিবৃত হয়ে গেছে। তারপর ক আকার, আকার তো কোনো পরিবর্তন করি না। শব্দের মাঝখানে অথবা শেষে যদি একার থাকে সেটা কখনো পরিবর্তন হয় না, যেরকম আছে এরকম। শব্দের মাঝখানে অথবা শেষে যদি একার থাকে সেটা যেরকম আছে সেরকম হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে 5 নাম্বার যে প্রশ্ন আছে এদনের সংবৃত উচ্চারণের নিয়ম, সেখানকার 2 নাম্বার নিয়ম, 5 নাম্বার প্রশ্নের 2 নাম্বার নিয়মটা দেখবা। 5 নাম্বার প্রশ্নের 2 নাম্বার নিয়ম, ইন্দিবর বইয়ের 5 নাম্বার প্রশ্নের 2 নাম্বার নিয়ম। আর এটা কত, এটা হচ্ছে 6 নাম্বার প্রশ্নের 5 নাম্বার নিয়ম। এটা এদনের উচ্চারণ বিবৃত, আর এখানে কি হয়ে যাবে, এদনের উচ্চারণ সংবৃত, মানে যেরকম আছে ওরকম। আর রস্বীকার থাকলে তো রস্বীকারে হয়, কারণ দীর্ঘস্বরের ব্যবহার নাই, যেগুলো লাস্যস্বর আছে সেগুলো ঠিক থেকে যাবে। অর্থাৎ দীর্ঘিকার থাকলে রস্বীকার হয়ে যাবে, আর রস্বীকার থাকলে ঠিক থাকবে একাডেমি। আমি তোমাকে আবার বোঝা দিচ্ছি, তোমার মাথায় প্রশ্ন আসবে, স্যার এখানে তো এরকম, এটা এরকম হয়ে গেছে কেন? হ্যাঁ, এটা হচ্ছে এদনি যদি 1, 11, 13, 17 এবং একযুক্ত সকল শব্দের এদনের উচ্চারণ বিবৃত হয়, সেই জন্য এদনের উচ্চারণ বিবৃত হয়েছে। আর এদনের উচ্চারণ বিবৃত হলে সেটা আমরা এভাবে লিখি, এদনের উচ্চারণ বিবৃত। হ্যাঁ, তারপর দেখো আকার, আকার থাকলে তো ঠিক থাকে, একার শব্দের মাঝখানে একার থাকলে সেটা কখনো পরিবর্তন হয় না, সেটা সংবৃত হয়, ঠিক রয়ে যায়। তারপর রস্বীকার থাকলে রস্বীকার, একাডেমি। যদি তোমার এই শব্দটা যদি বুঝে আসে, এই একাডেমি শব্দটা যদি বুঝে আসে, তাহলে লিখো 2 ওকে, তাহলে লিখো 2 ওকে কুইক। যদি তোমার এটা বুঝে আসে তাহলে লিখো 2 ওকে তাড়াতাড়ি। তোমার যদি এটা বুঝে আসে তাহলে লিখো 2 ওকে তাড়াতাড়ি। যদি তোমার এটা বুঝে আসে তাহলে লিখো 2 ওকে লক্ষ্মী বাচ্চারা তাড়াতাড়ি। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত আমি 2 ওকে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। গুড। ওরে বাবা চৌধুরী সাজ্জাদ, কি সুদূর বুদুর একটা দিলা। গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এবার এই শব্দটার একটু একটু করে তোমাকে একটা দেখতে হবে। এই শব্দটা দেখো, এখানে মূলত এই জিনিসটা নিয়ে তোমার একটা মাথা ব্যথা আর কি। আমি জানি তোমার যে এই জিনিসটা নিয়ে এটা কি হবে, এটা নিয়ে এই যে এটা 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 কিন্তু এরকম না, এরকম না, এরকম না, এরকম না। এটা হচ্ছে কিও। এটা কি কিও? কিও মানে হচ্ছে এটার এটা যুক্তবর্ণ হচ্ছে ক যুগ স, ক যুগ স, খ যুগ স। এটা যদি শব্দ শুরুতে থাকে তাহলে শুধু খ উচ্চারিত হয়, ক্ষয়, ক্ষমা, ক্ষতি, ক্ষমতা, ঠিক আছে। আর যদি শব্দের মাঝখানে অথবা শেষে হয় তাহলে ক হসন্ত খ হয়, যেমন কক্ষ, বক্ষ, পক্ষ, দক্ষ, অধ্যক্ষ, সক্ষম ইত্যাদি। তাহলে শব্দ শুরুতে হলে শুধু খ, আর শব্দের মাঝখানে অথবা শেষে হলে ক হসন্ত খ। কিন্তু এই শব্দটা তোমার গঠন করা হয়েছে কি দিয়ে? এই শব্দটা গঠন করা হয়েছে হ যুগ ম দিয়ে, হ যুগ ম, হ যুগ কি ম দিয়ে গঠন করা হয়েছে। আর এটা উচ্চারণ হয় মূলত মহ উচ্চারিত হয়, মহ, অর্থাৎ ম এর মহাপ্রাণ উচ্চারিত হয়, ম এর কি মহাপ্রাণ উচ্চারিত হয়। কিছু কিছু বইয়ের মধ্যে এম এস দিয়ে লেখা থাকে, মহ উচ্চারিত হয়, ঠিক আছে। আমি আবার বলছি, এই শব্দটা হ যুগ ম, এটা হ যুগ ম, এই বর্ণটা যুক্ত বর্ণটা হ যুগ ম, এটা উচ্চারণের সময় ম এর মহাপ্রাণ উচ্চারিত হয়। কিছু কিছু বই সেজন্য এটাকে এম এস দিয়ে বসে থাকে, এম এস এরকম দিয়ে বসে থাকে। এসো এবার আমরা দেখি এখানে এই শব্দটা আমরা কিভাবে উচ্চারণ করি সেটা একটু একটু করে দেখবো, এটা একটু করে দেখবো। তা প্রথমে যে শব্দের শুরুতে যদি র ফলা থাকে, আমি তোমাকে বলেছিলাম জ ফলা চলে যায়, র ফলা রয়ে যায়। র ফলা রেখে দিছি, আকারটা দিলাম, আকারটা দিলাম, র ফলা রেখে দিছি, আকারটা দিলাম, আচ্ছা আকারটা দিয়ে দিলাম। এখানে কি আছে? হ যোগ ম আছে। তাহলে আমরা কি বলছি ম এর মহাপ্রাণ উচ্চারিত হচ্ছে, তাহলে ম,
ঠিক আছে। তুমি এভাবে মনে রাখো, ম আর হ উচ্চারিত হয়, ম আর কি উচ্চারিত হয়, হ উচ্চারিত হয়। এবার এখানে দেখো, এখানে অ আছে, এরপর আ আছে। যদি মধ্য অধ্বনির আগে যদি আকার থাকে, ঠিক আছে, তুমি ইন্দিবর বইয়ে 2 নাম্বার প্রশ্নে 3 নাম্বার নিয়ম দেখবা। 2 নাম্বার প্রশ্নে 3 নাম্বার নিয়ম, ইন্দিবর বইয়ে 2 নাম্বার প্রশ্নে 3 নাম্বার নিয়ম। যদি মধ্য অধ্বনির আগে যদি আ থাকে, যদি মধ্য অধ্বনির আগে যদি অ থাকে, আ থাকে, এ থাকে, উ থাকে, তাহলে ওই মধ্য অধ্বনির উচ্চারণ সংবৃত হয়ে যাবে। তাহলে এখানে অ আছে, এরপর এর আগে আ আছে, তাহলে মধ্য অধ্বনির আগে যেহেতু আ আছে, তাহলে মধ্য অধ্বনির উচ্চারণ কি হয়ে যাবে, সংবৃত হয়ে যাবে। সেজন্য এখানে উকার। মধ্য না থাকলে কি, দন্তান্ন হয়ে যাবে। লাস্টে শ্বাস নামে গেছে, সেজন্য হসন্ত। ব্রাহ্মণ, ব্রাহ্মণ। আমি তোমাকে আবার বুঝাই বলতেছি, দেখো কি বলছি। আমি তোমাকে বললাম জফালা চলে যায়, রফালা রয়ে যায়, রফালা রয়ে গেছে, আকারটা দিলাম। এখানে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে হ যোগ ম, এটা কি হ যোগ ম। উচ্চারণ করার সময় ঠিক উল্টা হয়ে যাবে, ম আর হ হয়ে যাবে, ম আর কি হয়ে যাবে, হ হয়ে যাবে। তাহলে এখন দেখো তো, এখন এই মধ্য অধ্বনি, এই যে এখানে অ আছে, এর আগে আ আছে, তাহলে মধ্য অধ্বনির আগে যদি আ থাকে, মধ্য অধ্বনির সঙ্গে সংবৃত হয়ে যাবে, মধ্য অধ্বনির সঙ্গে কি হয়ে যাবে, সংবৃত হয়ে যাবে। সেজন্য এখানে হ সাথে উকার দিলাম। মধ্য না থাকলে দন্তান্ন হয়ে যাবে। আমাদের ইন্দিবর বইয়ের 2 পৃষ্ঠার 5 নাম্বার নিয়ম, 2 পৃষ্ঠার 5 নাম্বার নিয়ম ইন্দিবর বইয়ের। তাহলে মধ্য না থাকলে দন্তান্ন হয়ে যাবে, লাস্টে শাস্তে গেছে, সেজন্য হসন্ত। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ঠিক আছে, ব্রাহ্মণ। একটু করে তাড়াতাড়ি। যদি বুঝে আসে তাহলে লিখো। যদি এই তিনটা যদি বুঝে আসে, এই ব্রাহ্মণ শব্দটা যদি বুঝে আসে, তাহলে অকে লিখো। ব্রাহ্মণ শব্দটা বুঝে আসলে অকে লিখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যদি বুঝে আসে, এখন বুঝে আসে, আমি তোমাকে আবার বলি, এখানে তো আকার আছে, আকার তো কোনো পরিবর্তন হয় না, শব্দের শুরুতে রফলা থাকলে একই থাকে, যদি অ থাকলেও উকার হয়ে যেত। এখন তো আকার আছে, কোনো পরিবর্তন হবে না। আর এটা হচ্ছে হ যোগ ম, হ যোগ ম, সেটা উচ্চারণ সময় ম আর হ উচ্চারিত হবে। তাহলে আমি ম আর হ লিখলাম। মধ্য অধ্বনির আগে আকার আছে, সেজন্য মধ্য অধ্বনির সঙ্গে সংবৃত করলাম, ঠিক আছে, মধ্য অধ্বনির সঙ্গে কি করলাম, সংবৃত। আর মধ্য না থাকলে দন্তান্ন, শ্বাস থেমে গেছে সেজন্য হসন্ত দিলাম, শ্বাস থেমে গেছে সেজন্য হসন্ত দিলাম। এবার বুঝে আসছে কিনা বলো, এবার বুঝে আসছে কিনা বলো, তাড়াতাড়ি। যাদের বুঝে আসছে তারা অকে লিখো, একটু করে। যাদের বুঝে আসছে তারা অকে লিখো। ব্রেক আপ, এটা একটু করে দেন স্যার। আমাকে একজন দিছে, তাই দিছি। সুদূর বুদুর করিস না, পড়াশোনা কর। ওকে, এবার দেখো এই দুইটা শব্দ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আহ্বান, আর একটা শব্দ হচ্ছে আহ্বান, আর একটা শব্দ হলো অতঃপর। আহ্বান এবং অতঃপর দুইটা শব্দ। কি বললাম, একটা হচ্ছে আহ্বান, আর একটা হচ্ছে অতঃপর। এখন দেখো আহ্বান শব্দটা দেখো, যদি কোন একটা শব্দের মধ্যে যদি হ যোগ ব থাকে, তুমি একটু করে মাথায় রাখো, যদি কোন একটা জায়গায় যদি হ যোগ ব থাকে, তাহলে সেক্ষেত্রে উব হয়ে যাবে। কি উচ্চারণ হবে, উব উচ্চারণ হবে। হ যোগ ব থাকলে কি হবে, উব উচ্চারিত হবে, উব। তাহলে প্রথমে আমি আটা লিখলাম, আ তো কোনো পরিবর্তন হয়নি, লিখলাম। তারপর হ যোগ ব আছে, তাহলে এখানে কি হবে, উব হবে, উব, 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 ঠিক আছে। আকারটা দিলাম, শাস্ত্র মেঘের জন্য হসন্ত, আহ্বান, আহ্বান, ঠিক আছে। তুমি এই দুইটা শব্দ উচ্চারণ লিখো তো, এই দুইটা শব্দের উচ্চারণ লিখো তো তুমি একটু করে। যারা এখানে লক্ষ্মী বাচ্চা আছো তারা লিখো। এই দুইটা শব্দের উচ্চারণ লিখো, যদি এটা বুঝে আসে। এখানে হ যোগ, এখানে না বোঝার কিছু নাই, যদি হ যোগ ব থাকে সেটা উব উচ্চারিত হয়, ঠিক আছে। তাহলে হ যোগ ব দিয়ে আমি উব দিলাম, তারপর আকারটা দিলাম, শাস্ত্র হসন্ত। তুমি এটা বুঝলে, তুমি যদি এটা বুঝে আসে তাহলে এই দুইটা শব্দ উচ্চারণ লিখো তাড়াতাড়ি। যদি এটা বুঝে আসে তাহলে এই দুটো শব্দ উচ্চারণ লিখো, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। ও ভেরি গুড আহ্বান, খুব ভালো লিখছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যদি এটা বুঝে আসে তাহলে এটা উচ্চারণ লিখো। আমি আবার বলছি, আবার একটু করে মনে করা দিচ্ছি, যদি তুমি ভিডিওটা যদি খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে যদি পেতে চাও, তাহলে তুমি অবশ্যই তোমার টাইমলাইনে শেয়ার করে রাখবে। কারণ আমাদের পেজের মধ্যে যে পরিমাণে ভিডিও আপলোড হয়, তাহলে দেখা যাবে তোমার এই ভিডিওটা পরবর্তীতে খুঁজে পেতে, তোমার প্রয়োজনীয় মুহূর্তে খুঁজে পেতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। সেই জন্য তুমি নিজস্ব কোনো গ্রুপে শেয়ার করে রাখতে পারো, অথবা তুমি তোমার বন্ধু বান্ধবদের গ্রুপে শেয়ার করে রাখতে পারো, অথবা তোমার টাইমলাইনে তুমি শেয়ার করে রাখতে পারো। তাহলে তুমি এটা খুব তাড়াতাড়ি খুঁজে পাবে, নয়তো তোমার খুঁজতে অনেক কষ্ট হয়ে যাবে।
আমরা যেটা করি সাধারণত, যেমন আমরাও তো অনেক ভিডিও দেখি, তাহলে আমরা কি করি, আমরা একটা অন্য কোনো একটা আইডিতে সেগুলো আমরা শেয়ার করে রাখি, পরবর্তীতে আমাদের যখন দরকার হয় তখন আমরা ওই প্রয়োজনীয় ভিডিওগুলো ওখান থেকে দেখে ফেলি। ঠিক আছে, তাহলে তুমি ওইরকম করে রাখো। এবার দেখো, তাহলে এখানে কি আছে, গৌভার, গৌভার, গটা লিখলাম, এরপর হ যোগ ব আছে, তাহলে হ যোগ ব সমান কি, উব, এটা লিখলাম, তারপর লাস্টে শাস্তে মেঘেছে জন্য হসন্ত, গৌভার। ওকে, তারপর বিউবল, বিউবল। ওকে, ঠিক আছে। তাহলে এবার দেখো অতঃপর, অতঃপর একটু আগে তোমাদেরকে আমি একটা নিয়ম বলেছিলাম, যে নিয়মটা তোমাদেরকে একটু আগে বলেছিলাম, যেখানে বলেছি যদি কি হয়, কোন একটা শব্দের মধ্যে যদি কি থাকে, আমার জন্য এক গ্লাস পানি দাও, পানি দাও। আবার বলছি তোমাদেরকে, যদি কোনো একটা শব্দ যদি শুরুতে একটা অ থাকে, এরপরে যদি আবার একটা অ থাকে, তাহলে অধ্বনির পরে যদি অধ্বনি থাকে, তাহলে ওই অধ্বনির উচ্চারণ কি হবে, বিবৃত হবে। আমি আবার বলছি, যদি কোন একটা শব্দ যদি অ থাকে, অধ্বনির পরে যদি আবার একটা অ থাকে, যেমন এখানে একটা অ আছে, এরপর এখানে একটা অ আছে, তাহলে অধ্বনির পরে যদি অ থাকে, অধ্বনির পরে যদি কি থাকে, অ থাকে, এটা আমাদের কত নাম্বার নিয়ম, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নের 2 নাম্বার নিয়ম। কত নাম্বার নিয়ম, 4 নাম্বার প্রশ্নের 2 নাম্বার নিয়ম। অধ্বনির পরে যদি অ থাকে, তাহলে প্রথম অধ্বনির উচ্চারণ কি হবে, বিবৃত হবে। এই প্রথম অটার উচ্চারণ আমরা বিবৃত লিখলাম। ঠিক আছে, তারপর এই দ্বিতীয় যে একটা অ আছে সেটা সংবৃত হয়ে যাবে, দ্বিতীয় অটা কি হয়ে যাবে, সংবৃত হয়ে যাবে। এটা কত নাম্বার নিয়ম, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নের 3 নাম্বার নিয়ম। তুমি এই দুইটা নিয়ম কিন্তু বেশি ভালো করে দেখবা, একটা হচ্ছে 4 নাম্বার প্রশ্নের 2 নাম্বার নিয়ম, ঠিক আছে, 4 নাম্বার প্রশ্নের 2 নাম্বার নিয়ম, আর একটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নের 3 নাম্বার নিয়ম, আমাদের ইন্দুবর বইয়ের। এই দুটা নিয়ম খুব ভালো করে দেখবা। তাহলে আমি কি বলছি, এখানে এখানে একটা অ আছে, এখানে একটা অ আছে, প্রথম অটা ঠিক থাকবে, দ্বিতীয় অটা উ হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় অটা উ করে ফেললাম, তো ওর সাথে উকার দিয়ে ফেললাম। এবার দেখো বিসর্গ, কোন একটা শব্দের শুরুতে বিসর্গ ব্যবহৃত হতে পারে না, কারণ এটা হচ্ছে পরাশ্রয়ী ধ্বনি, শুরুতে ব্যবহৃত হবে না। শব্দের শেষেও বিসর্গ ব্যবহৃত হয় না, যেমন ফলত, মূলত, কার্যত, প্রথমত, দ্বিতীয়ত, শব্দগুলো শেষে আগে বিসর্গ থাকতো, এখন এখানে আর বিসর্গ ব্যবহার করা হয় না বাংলা একাডেমির নিয়ম অনুসারে। তবে শব্দের মাঝখানে বিসর্গ ব্যবহার করা যায় রীতিসিদ্ধ হয়ে গেলে, সেখানেও বাদ দেওয়া যাবে। যেমন আমি তোমাকে একটু করে দেখাই, যেমন নিঃশ্বাস শব্দটা, নিঃশ্বাস শব্দটা তুমি একসময় এরকম লিখতে, নিঃশ্বাস শব্দটা তুমি আগে এরকম লিখতে, কিন্তু এখন এই নিঃশ্বাস শব্দটা তুমি এরকম না লিখে তুমি সরাসরি এরকম লিখে ফেলো, নিঃশ্বাস তুমি এখন এরকম লিখে ফেলো। আচ্ছা, এই নিঃশ্বাস এবং এই নিঃশ্বাসের মধ্যে কোনো পার্থক্য আছে না, কোনো পার্থক্য নাই, দুটাই একই, এখানে কোনো পার্থক্য নেই, সেজন্য এখানে বিসর্গ তুমি বাদ দিয়ে ফেলতে পেরেছো। এখন কথা হচ্ছে, যদি কোন একটা শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে, সেটা আমরা কিভাবে উচ্চারণ করব। যেমন তোমাকে আমি একটা সহজ শব্দ দেখাই, দুঃখ, এই শব্দটা দেখো, এখানে বিসর্গ আছে, শব্দের মাঝখানে বিসর্গ আছে, শুরুতেও ব্যবহৃত হয় না, শেষে ব্যবহৃত হয় না, মাঝখানে আছে। তাহলে এই দুঃখ যে শব্দটা আছে, এটা আমরা কিভাবে উচ্চারণ করব দেখো। তাহলে দ রস্যকার, আচ্ছা রস্যকার দিলাম, দ রস্যকার দিলাম, দ রস্যকার দিয়ে দিলাম। এবার কোন একটা শব্দ যদি বিসর্গ থাকে, তাহলে এর পরে যেটা বর্ণ আছে, যে পরবর্তী বর্ণ হচ্ছে ক, এটা 2 বার উচ্চারিত হবে। কয়বার, 2 বার। তাহলে আমাদের ইন্দিবর বইয়ের 2 পৃষ্ঠার যে 8 নাম্বার নিয়ম, সেটা হচ্ছে অল্প প্রান্তনে যদি দিতে হয়, দুটাই অল্প প্রাণ হবে। আর যদি মহাপ্রান্তনে যদি দিতে হয়, তাহলে প্রথমটা অল্প প্রাণ হবে, দ্বিতীয়টা মহাপ্রাণ হবে। কি আমি কি বলছি তোমাকে, তুমি বিষয়টা আবার ভালো করে বুঝো, আবার ভালো করে বুঝো। আমি তোমাকে কি বলেছি, তোমাকে বলেছি যদি কোনো একটা জায়গায় যদি অল্প প্রান্তনে দিতে হয়, তাহলে দুইটাই অল্প প্রাণ, যেমন পদ্য, গদ্য, সদ্য, অদ্য যেগুলো আছে, সেগুলোর মধ্যে প্রত্যেকটা শব্দ অল্প প্রাণ, সেই জন্য ওগুলোতে অল্প প্রাণ ধরে দিতে হয়েছে, দুটাই অল্প প্রাণ হয়েছে। কিন্তু এখানে খ, এটা মহাপ্রাণ, নিঃশ্বাস জুড়ে বের হয়েছে, তাহলে এখানে প্রথমটা অল্প প্রাণ, এই যে ক, দ্বিতীয়টা মহাপ্রাণ। ওকে, এখন দুঃখ শাস্তে মেগেছে না চালু আছে, তাহলে অন্ত অধনিষ্ঠান সমৃদ্ধ, দুঃখ। ওকে, অর্থাৎ বিসর্গ থাকলে পরবর্তী বর্ণ কয়বার হয়ে যাবে, 2 বার। আচ্ছা, এখানে বিসর্গ আছে, বিসর্গের পরে কি আছে, ফ, তাহলে ফ কয়টা হয়ে যাবে লক্ষ্মী বাচ্চারা, 2টা। আর কোন একটা ব্যঞ্জন যদি দিতে হয়, মানে কোন একটা বর্ণ যদি দিতে হয়, প্রথমটার নিচে হসন্ত দিবা, প্রথমটার নিচে হসন্ত দিবা। আচ্ছা, লাস্টে কি শাস্তে মেগেছে নাকি চালু আছে, অতঃপর শাস্তে মেগেছে, তাহলে হসন্ত, অতঃপর। আমি তোমাকে এটা আবার বুঝাই দিচ্ছি, তোমার মাথায় প্রথমে প্রশ্ন আসবে এই অটা ঠিক রয়ে গেছে কেন, কারণ অধ্বনির পর অধ্বনি আছে, সেজন্য প্রথম অটা বিবৃত ঠিক রয়ে গেছে। তারপর মধ্য অধ্বনি আগে অধ্বনি থাকলে অধ্বনি স্থানে সমৃত, সেজন্য এটা উকার হয়ে গেছে। তারপর বিসর্গ থাকলে পরবর্তী বর্ণ 2 বার উচ্চারিত হয়, সেজন্য ফ কয়টা হয়েছে, 2টা।
আর লাস্টে শ্বাস থেমে গেছে সেজন্য হসন্ত অতঃপর, লাস্টে শ্বাস থেমে গেছে সেজন্য হসন্ত অতঃপর। আরে একটা সুন্দর পরিকল্পনা করছে কমার্স একাডেমি, আর্টস একাডেমি। হ্যাঁ গুড, হ্যাঁ সুন্দর। কাকুলি শব্দটা বুঝিয়ে দেন স্যার। কাকুলি, আচ্ছা বুঝে দিচ্ছি, কোনো সমস্যা নাই। কাকুলি শব্দটা বুঝে দিচ্ছি। তোরা এটা এই শব্দটাও বুঝিস না, কাকুলি শব্দটা বুঝিস না। কথা হচ্ছে কাকুলি শব্দটা আমাদের বইয়ে কোথায় আছে, কোথায় আছে? 2 নাম্বার প্রশ্নের 1 নাম্বার নিয়মে আছে, 2 নাম্বার প্রশ্নের 1 নাম্বার নিয়মে আছে। ঠিক আছে, তাহলে এখানে ক আছে, এরপর আকার আছে, দিয়ে দিলাম। আকার তো কোনো পরিবর্তন হয় না। মধ্য অদনের পরে রস্যিকার আছে। যদি মধ্য অদনের পরে যদি রশ্মি দীর্ঘ রস্যাও দীর্ঘ কিংবা তাদের কার চিহ্ন থাকে তাহলে মধ্য অদনের স্তরং সংবৃত হয়। সেজন্য কর সাথে আমি ওকার দিব। রস্যিকার থাকলে রস্যিকার ঠিক থাকে। কাকুলি। ওকে, আমি তোমাকে আবার বলি, 2 নাম্বার প্রশ্নের 1 নাম্বার নিয়ম, মধ্য অদনের পর রস্যিকার আছে, তাহলে মধ্য অদনের পর রস্যিকার থাকলে মধ্য অদনের স্তরং কি হবে? সংবৃত হবে। ঠিক আছে, মধ্য অদনের স্তরং কি হবে? সংবৃত হবে। সেজন্য এখানে ওকার দিছি। বুঝাচ্ছে এবার? তোরা এখানে দুষ্টামি করতেছিস, গোবরকে গোবর লিখছস। স্যার 8-10 সেকেন্ডের জন্য কোথায় চলে যান? রহস্য আছে। আরে পানি খেতে গেছি না, কাকুলি আর বুঝাইতে পারবো না। এবার তাহলে আমরা যে অংশটা আজকে আলোচনা করি সেটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি। এরপরে আমাদের যে বোর্ডটা আছে এখানে সেটা হলো রাজশাহী বোর্ড 2024। দেখা যাক, দেখো রাজশাহী বোর্ড 2024-এর যে প্রশ্নগুলো আছে তার হচ্ছে প্রথম দুইটাই হচ্ছে তোমার পরিচিত, পদ্ম এবং আহ্বান। একটু আগে পড়াইছিলাম আমি তোমাদেরকে, সেজন্য বলেছি যখন তুমি একটা এবং দুইটা বোর্ড যদি একটা দুইটা বোর্ড যদি তুমি যদি শেষ করো, দেখা যায় যে পরবর্তী শব্দগুলো তুমি এমনিতে পারতেছো। আরে এগুলো কোনো ব্যাপারে না, তুমি এমনিতে পারতেছো এরকম। ঠিক আছে, যদি কোন একটা শব্দ যদি এরকম যদি বোর্ড যদি তুমি বুঝে বুঝে পারো, যেমন পদ্ম এবং কি আহ্বান, এই শব্দ তুমি এগুলো একটু আগে তুমি পড়েছো, একটু আগে পড়েছো। এখন দেখো হৃদয়, এটা তুমি হ রিকার যেরকম আছে ওরকম লিখে দিতে পারো, অথবা আর এস এরকমও ব্যবহার করতে পারো। মূলত রি রি র এর মহাপ্রাণ উচ্চারিত হয়, তারপর দ লাস্টে শ্বাস থেমে গেছে সেজন্য হসন্ত। হৃদয়, হৃদয় ভ্রি এর মহাপ্রাণ উচ্চারিত হয়, র এর মহাপ্রাণ উচ্চারিত হয়। ঠিক আছে, অর্থাৎ তুমি যেরকম আছে ওরকম রেখে দাও, লাস্টের শ্বাস থেমে গেছে সেজন্য হসন্ত। হৃদয়। ওকে, এবার আসো। এরপর জ্ঞান। এই তোমাদেরকে দেখো দেখো ব্যাপারটা কত সহজ হয়ে যাচ্ছে। দেখো একটু আগে বলেছি যে জ্ঞান, যদি এটা যদি শব্দের মাঝখানে অথবা শেষে থাকে, গ দফলা গজ উপরে চন্দ্রবিন্দু, আর শব্দ শুরুতে থাকলে কি হয়, মানে এটা যদি শব্দ শুরুতে থাকে তাহলে গ দফলা উপরে চন্দ্রবিন্দু হয়, গ দফলা উপরে কি হয়? চন্দ্রবিন্দু হয়। বর্গের জ যোগ ইয় শব্দ শুরুতে থাকলে গ দফলা উপরে চন্দ্রবিন্দু, আর যদি শব্দের মাঝখানে অথবা শেষে হয় গ হসন্ত গ উপরে চন্দ্রবিন্দু। একটু আগে বলেছিলাম, মাত্র কয়েক মিনিট আগে। তাহলে দেখছো আবার পেয়ে গেছো। তাহলে গ দফলা উপরে চন্দ্রবিন্দু দিছো, এই আকারটা এখানে দিলা, লাস্টে শ্বাস থেমে গেছে সেজন্য হসন্ত। জ্ঞান, জ্ঞান। ওকে, এবার দেখো ঐতিহ্য। দেখছো এই জিনিসটাও ওই একটু কিছুক্ষণ আগে বলেছিলাম, ওই শব্দটা কিছুক্ষণ আগে বলেছিলাম, ওই শব্দটা বলেছিলাম যে যদি ওই যদি থাকে সেটা কি হবে? ও যোগ রশ্মি, ও যোগ কি হবে? রশ্মি হবে। তাহলে দেখো তো এখানে দেখো তো ঐতিহ্যের মধ্যে ও রশ্মি, ত রশ্মিকার। তারপর যদি কোন একটা জায়গায় হ জ ফলা থাকে তাহলে জ মানে যদি জ ফলা থাকে তাহলে ঝ মূলত জ এর মহাপ্রাণ উচ্চারিত হয়, মানে এই অন্তঃস্থিয়া জটা মহাপ্রাণ উচ্চারিত হয়, মানে এই অন্তঃস্থিয়া জটা মহাপ্রাণ উচ্চারিত হয়। ঠিক আছে, তো অন্তঃস্থিয়া জ সবসময় কি হয়? বর্গের জ উচ্চারিত হয়। তাহলে বর্গের জের মহাপ্রাণ কি? জ। তাহলে এই জটা যদি সাথে যদি জ ফলা থাকে, জ সাথে যদি জ ফলা থাকে, আমি আবার বলছি, যদি হ সাথে যদি জ ফলা থাকে সেটা স্বাভাবিকভাবে তুমি মাথায় রাখো, সেটা জ উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? জ। তাহলে এখানে যদি এই হটা যদি তুমি যদি ঝ ধরো, তাহলে এখানে জটা যদি দ্বিতীয় উচ্চারিত হয় তাহলে কি হবে? বর্গের জ যোগ জ। কারণ যদি মহাপ্রাণ ধ্বনি যদি দ্বিতীয় হয়, প্রথমটা অল্প প্রাণ, দ্বিতীয়টা কি? মহাপ্রাণ। এটা আমার বইয়ে কোথায় আছে? এটা হচ্ছে আমাদের 2 পৃষ্ঠার 8 নাম্বার নিয়ম আছে, 2 পৃষ্ঠার 8 নাম্বার নিয়ম আছে, বইয়ে 2 পৃষ্ঠার 8 নাম্বার নিয়মে আছে। আমি আবার বলছি তোমাকে, এখানে যদি হ সাথে যদি জ ফলা থাকে, তুমি মনে মনে হটাকে জ মনে করবে। কি মনে করবে? হটাকে কি মনে করবে? জ মনে করবে। তাহলে জ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, তাহলে এটা যদি দ্বিতীয় হয় তাহলে প্রথমটা অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ।
তাহলে আমি প্রথমটা অল্প প্রাণ লিখলাম বর্গের জ, আর দ্বিতীয়টা মহাপ্রাণ জ। আচ্ছা ঐতিহ্য স্বাস্থ্য মেগেছে নাকি সালো আছে? সালো আছে, তাহলে অন্তঃঅদনের সঙ্গে সমৃদ্ধ। ঐতিহ্য আমি জানি বুঝে আসে নাই, তোমাকে আবার বলছি। দেখো তোমার মাথায় প্রথমে প্রশ্ন আসবে, এখানে তো ওই, এখানে ও যোগ রশ্মি হলো কেন? দেখো এখানে ওই যদি কোনো একটা জায়গায় থাকে তাহলে এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক বর্ণ। এখানে দুইটি মৌলিক স্বরধ্বনি দিয়ে গঠিত হয়েছে ও যোগ রশ্মি, তাহলে আমি ও যোগ রশ্মি দিলাম। রশ্মিকা ঠিকই আছে। এখন হ জ ফলা যদি থাকে কোনো জায়গায় তাহলে সেটা তুমি মনে মনে সেটাকে হটাকে জ মনে করবে, কি মনে করবে? জ উচ্চারিত হবে, হটা জ উচ্চারিত হবে। তাহলে জ সাথে যদি জ ফলা থাকে তাহলে সেটা দ্বিত্ব হবে। তাহলে এখানে এটা যেহেতু মহাপ্রাণ ধ্বনি, তাহলে প্রথমটা অল্প প্রাণ আর দ্বিতীয়টা মহাপ্রাণ। বর্গের জ যোগ জ, লাস্টে শাস্তা মেনে সেই জন্য উকার। যদি তোমার এটা বুঝে আসে তাহলে লিখো ওকে। যদি ঐতিহ্য শব্দটা বুঝে আসে তাহলে লিখো ওকে। যদি তোমার ঐতিহ্য শব্দটা বুঝে আসে তাহলে লিখো ওকে। স্যার লাইভ শেয়ার দিছি, বিরিয়ানি কখন দিবেন? এই রাফি ওর নামটা লিখে রাখ, রোহিত চৌধুরী, ওর নামটা লিখে রাখ। আয় তুই আয়, বিরিয়ানি তোরা খাওয়াবো, আসিস, কোনো সমস্যা নেই। আপনার হৃদয়টা কাকলি নিয়ে গেছে। স্যার বিগ কোয়েশ্চেন এসেছে যে মেয়েরা ফেল করলে বিয়ে করায় দেয় আর ছেলেরা ফেল করলে বিয়ে করায় না। না, ছেলেদের জন্ম হয় 23 বছর বয়স থেকে, ছেলেদের জন্ম হয় 23 বছর বয়স থেকে। বউ ভাঙা ছাড়াও পাবি না ফেল করলে, ভালো মতো পড়াশোনা কর, ঠিক আছে? ছেলেরা হচ্ছে পুঁজিবাদী সমাজে বলদ গরুর মতো, যতক্ষণ পর্যন্ত বোঝা টানতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি সেরা। আর তুমি যদি বোঝা টানতে না পারো, গাড়ি টানতে না পারো, তাহলে তোমাকে কেটে কষায়ের ওখানে বিক্রি করে দিবে, শেষ, জীবন শেষ, জিন্দেগি টোট গেয়া। এবার দেখো গদ্য, ওকে? এই আবার কথাগুলো কাটে তোরা তো ইয়া করিস, কাট সেট করে ভিডিও এদিক ওদিক করিস, শুধু করিস না, দেখ পড়াশোনা কর। দেখো আদ্য অদনি, এখানে গ সাথে একটা অ আছে, এটা একদম সহজ, এটা আমি জানি আমাদের স্টুডেন্টরা খুবই ইজি ভাবে পারবে। গদ্যের প্রতি অতি দক্ষতা মনকে মসৃণ করে। আমরা এক নাম্বার প্রশ্ন, 1 নাম্বার নিয়ম, আদ্য অদনির পরের বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে পরের বর্ণ আছে দ, এরপর জফলা আছে, তাহলে আদ্য অদনির স্থান কি হয়ে যাবে? সংবৃত। এটা আমাদের স্টুডেন্টের জন্য কোনো ব্যাপারই না। তাহলে আদ্য অদনির পরের বর্ণে জফলা আসছে, আদ্য অদনির স্থান কি? সংবৃত। শব্দের মাঝখানে অথবা শেষে জফলা থাকলে আসিত বর্ণ কয়বার? 2বার। তাহলে দ কয়টা হবে? 2টা। লাস্টে শ্বাস থেমে গেছে নাকি চালু আছে? চালু আছে, তাহলে অন্ত অদনির স্থান সমৃদ্ধ গদ্য, ঠিক আছে? এটা যদি বুঝে না আসে আমি তোকে সবকিছু আবার 14বার বুঝাবো। আমি আবার বসে, দেখো তোর মাথায় প্রথমে প্রশ্ন আসবে এখানে কেন কি হয়েছে? উকার হয়েছে, তাহলে কেন? আদ্য অদনির পরের বর্ণের সাথে জফলা আসছে, আদ্য অদনির স্থান কি? সমৃত। শব্দের মাঝখানে অথবা শেষে যদি জফলা থাকে আশ্রিত বর্ণ কয়বার? 2বার, সেজন্য দ কয়টা? 2টা। লাস্টে শ্বাস থামে নাই, চালু আছে, গদ্য, শ্বাস চালু আছে, সেজন্য অন্ত অদনির স্থান কি? সংবৃত। অথবা তোমার যদি নিয়ম শিখতে ইচ্ছা হয় তাহলে তুমি শিখো কি? 3 নাম্বার প্রশ্ন 1 নাম্বার নিয়ম, সেটা হচ্ছে বিশেষ্য অথবা বিশেষণ স্থানীয় শব্দের অন্ত অদনির স্থান সমৃত হয়। গদ্য সাহিত্যে একটা অংশের নাম, তার মানে বিশেষ্য, তাহলে এটা অন্ত অদনির স্থান কি হবে? সমৃত হবে। ক্লিয়ার কিনা? বুঝে আসছে কিনা? তোমার বুঝে আসছে কিনা? এটা তোমার বুঝে আসছে কিনা? ওকে, তাড়াতাড়ি বুঝে আসছে কিনা আমাকে বলো তো, তাড়াতাড়ি বুঝে আসছে কিনা আমাকে বলো। যদি এটা বুঝে আসছে কিনা, এগুলো বুঝে আসছে কিনা, তাড়াতাড়ি বলো। স্যার আপনি বেশি মিস করতেছেন স্যার, মোটিভেশন দেন সুন্দর করে। আগে ফর যখন যুদতি ঠোঁট গেয়া কিছু বুঝতেছি না স্যার। কেন বুঝবি না? ভিডিওটা টেনে আবার দেখবি, কোনো সমস্যা নেই। তো ওটা সব দুষ্ট। এবার দেখ, এবার দেখো মসৃণ, মসৃণ যে শব্দটা আছে সেটা দেখো, মসৃণ, মসৃণ, ওকে? আদ্য অদনির পরে রিকার আছে, ঠিক আছে? 1 নাম্বার প্রশ্নের 6 নাম্বার নিয়ম, 1 নাম্বার প্রশ্নের 6 নাম্বার নিয়ম, ইন্দিবর বইয়ের 1 নাম্বার প্রশ্নের 6 নাম্বার নিয়ম, আদ্য অদনির পরে যদি রিকার থাকে, আদ্য অদনির স্থান কি? সংবৃত। কি হবে? সংবৃত। আমি আবার বলছি, আদ্য অদনির পরে যদি রিকার থাকে, আদ্য অদনির স্থান কি হয়ে যাবে? সংবৃত। আর দন্তস্বর সাথে যদি রিকার থাকে তাহলে দন্তস্বর উচ্চারণ ঠিক থেকে যাবে, তালবশ হবে না।
যদি দন্তাসের সাথে যদি রিকার থাকে, র ফলা থাকে, যুক্ত ব্যঞ্জন হয়, তাহলে দন্তাসের স্থান কি রয়ে যাবে? ঠিক রয়ে যাবে, দন্তাস থাকবে, তালবাস হবে না। সাধারণত সবসময় তালবাস হয়ে যায়, কিন্তু রিকার র ফলা যুক্ত ব্যঞ্জন হলে দন্তাস ঠিক থেকে যায়। এবার আসো, যদি দন্তাসের সাথে যদি রিকার থাকে, তাহলে দন্তাসের স্থানে কি হবে? ঠিক থেকে যাবে। এবার শব্দের মাঝখানে যদি রিকার থাকে, আশ্রিত বর্ণ কয়বার হবে? 2 বার। তাহলে দন্তাস কয়টা হবে? দন্তাস 2টা হয়ে যাবে, ঠিক আছে। আর রিকারটা রয়ে যাবে। আর রিকারের পরিবর্তে চাইলে তুমি রস্যিকার এবং র ফলাও যুক্ত করতে পারবে, কোনো সমস্যা নাই। তারপর মধ্য না থাকলে দন্তান্ন, স্বাস্থ্য গেছে সেজন্য হসন্ত। ওকে, আমি তোমাকে ব্যাপারটা আবার বুঝাই দিই। এটা তুমি চাইলে, এটা চাইলে তুমি এভাবে লিখতে পারবে। রিকার আসে সেজন্য দন্তাসটা দ্বিত্ব করেছো, আর রিকারের পরিবর্তে রস্যিকার এবং রফলা, রস্যিকার এবং কি রফলা, তাহলে রস্যিকার দিলা, রফলা দিলা, স্বাস্থ্য গেছে সেজন্য হসন্ত মসৃণ। তুমি চাইলে এভাবেও লিখতে পারো, এভাবেও তুমি লিখতে পারো। ওকে, মসৃণ। আমি তোমাকে এটা আবার বুঝাই দিচ্ছি। প্রথমে তোমার মাথায় প্রশ্ন আসবে, এখানে কেন উকার হয়েছে? কারণ আদ্য অদনির পরে রিকার আসে, সেজন্য আদ্য অদনের স্থান কি হয়েছে? সংবৃত হয়েছে। আদ্য অদনের পরে রিকার, সেজন্য আদ্য অদনের স্থান কি হয়েছে? সংবৃত, ঠিক আছে, সংবৃত। তারপর যদি রিকার থাকে, শব্দের মাঝখানে অথবা শেষে রিকার থাকলে আশ্রিত বর্ণ কয়বার? 2 বার। সেজন্য দন্তাস কয়টা? 2টা। রিকারটা রেখে দেওয়া যায়, অথবা রস্যিকার রফলা দেওয়া যায়। আর মধ্যাহ্ন দন্তান্ন স্বাস্থ্য গেছে জন্য হসন্ত মসৃণ। ওকে, ওকে ফরহাদ স্যার ভাই বসে যান। ওকে, এবার দেখো, এরপর শ্রাবণ। আমি এই জায়গা এবং এই জায়গা এই 2টা জায়গার জন্য তোমাকে এই তালবাসর এটা আবার বুঝাই দিচ্ছি, দেখো আমাদের ইন্দিবর বইয়ে 2 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার নিয়মটা দেখো। তুমি পৃষ্ঠা নাম্বার 2 7 নাম্বার নিয়ম তুমি একটু করে দেখো। বাংলা ভাষায় 300 তালবাস, মূর্ধন্য এবং দন্তাস, তালবাস, মূর্ধন্য, দন্তাস। এগুলো স্বাভাবিক অবস্থায় কি হবে? তালবাস হবে। স্বাভাবিক অবস্থায় কি হবে? তালবাস হবে। তালবাস, মূর্ধন্য, দন্তাস, স্বাভাবিক অবস্থায় তালবাস। যেমন কেউ অনেকেই বলে সুন্দর, ইন্ডিয়ানরা বলে সুন্দর, আমরা বলি সুন্দর। ওরা বলে সঙ্গীত, আমরা বলি সঙ্গীত। ওরা বলে সংস্কৃতি, আমরা বলি সংস্কৃতি। ওরা বলবো সত্য, আমরা বলি সত্য। ওরা বলে সভ্য, আমরা বলি সভ্য। তাহলে তালবাস, মূর্ধন্য, দন্তাস আমরা বাঙালিরা কোন উচ্চারণ করি? তালবাস উচ্চারণ করি। যদি এগুলোর সাথে যদি কি থাকে? রিকার থাকে, রফলা থাকে, কিংবা যুক্ত ব্যঞ্জন থাকে, রিকার, রফলা, যুক্ত ব্যঞ্জন, তাহলে সেগুলো কি হয়ে যাবে? দন্তাস হয়ে যাবে। যেমন স্মৃতি, ঠিক আছে, যেমন মসৃণ, শৃঙ্খলা, তারপর শ্রাবণ, ইত্যাদি ইত্যাদি যে শব্দগুলো আছে সেখানে রিকার, রফলা, যুক্ত ব্যঞ্জন, সেজন্য সেগুলো কি হয়ে যায়? দন্তাস হয়ে যায়। তারপর মূর্ধন্য সমাসের সময় কি হয়? তালবাস হয়। তাহলে আমি এখানে টোটাল 3টা নিয়ম বলেছি তোমাকে। তালবাস, মূর্ধন্য, দন্তাস, স্বাভাবিক অবস্থা তালবাস, এগুলোর সাথে রিকার, রফলা, যুক্ত ব্যঞ্জন হলো দন্তাস, আর মূর্ধন্য সমাসের সময় কি? তালবাস। তাহলে এখানে দেখো তো, তালবাসের সাথে কি আছে? এই তালবাসের সাথে রিকার আছে, তাহলে তালবাস কি হয়ে যাবে? দন্তাস হয়ে যাবে। তালবাসটা আমি দন্তাস দিয়ে দিলাম, রফলা থেকে যাবে, আকারটা দিলাম, বটা যুক্ত করলাম। মধ্য অদনের আগে আ আছে। 2 নাম্বার প্রশ্নের 3 নাম্বার নিয়ম, যদি মধ্য অদনের আগে যদি আকার থাকে, তাহলে মধ্য অদনের স্থান কি হয়ে যাবে? সংবৃত। মধ্য না থাকলে কি? দন্তান্ন, স্বাস্থ্য মেঘেছে সেজন্য হসন্ত। যদি কি হয়? স্যার দেখছেন দুষ্টু এরা। হ্যাঁ, তাহলে আবার বলছি এরা দুষ্টামি করতেছে। দেখো, তাহলে এখানে তোমাকে আমি আবার বুঝাইছি। দেখো, তোমার মাথায় প্রথমে প্রশ্ন আসবে তালবাসটা কেন দন্তাস হয়ে গেছে? কারণ এখানে তালবাসের সাথে কি আছে? তালবাসের সাথে এখানে রফলা আছে। তাহলে তালবাসের সাথে রফলা থাকলে সেটা কি হয়ে যাবে? দন্তাস হয়ে যাবে, সেজন্য এটা দন্তাস হয়ে গেছে। জফলা চলে যায়, রফলা রয়ে যায়, রফলা রেখে দিছি, আকারটা দিলাম। এরপর ব, তোমার মাথায় প্রশ্ন আসবে এখানে ব সাথে কেন উকার দিলাম, মানে সংবৃত কেন হয়েছে? কারণ মধ্য অদনের আগে কি আছে? আকার আছে। তাহলে মধ্য অদনের আগে আকার থাকলে মধ্য অদনের স্থান কি হয়ে যাবে? সংবৃত। লাস্টে শাস্তা হয়ে গেছে, সেজন্য হসন্ত। শ্রাবণ, ঠিক আছে, শ্রাবণ। যদি এটা বুঝে আসে তাহলে লিখো ওকে। যদি বুঝে আসে তাহলে লিখো ওকে। যদি বুঝে আসে তাহলে লিখো ওকে, কুইক। যদি বুঝে আসে তাহলে লিখো ওকে, তাড়াতাড়ি। বুঝে আসলে লিখো ওকে।
আমি হাসতেছি, তোমাদের তামিল আমার সাথে দুষ্টামি করতেছি সেই জন্য। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে লাইভে তোমরা সবচেয়ে কম শেয়ার করেছো লক্ষ্মী বাচ্চারা। ওকে, এরপর কি আছে আমরা একটু করে দেখবো। এরপর কি, এরপর কোন বোর্ড আছে দেখি আমরা। দিনাজপুর বোর্ড। তাহলে আমরা আজকে ময়মনসিংহ বোর্ড এবং রাজশাহী বোর্ড এই দুটা বোর্ড সলভ করেছি। এরপরে যে বোর্ডগুলো আছে সেগুলো সব আরেকদিন একসাথে সলভ করে দিব। ততটুকু পর্যন্ত তোমরা ভালো থাকো, এবং কমেন্টের মধ্যে তোমরা সবচেয়ে বেশি যেটা করবে সেটা হচ্ছে কমেন্টের মধ্যে তোমরা জানাবে তোমাদের কোন কোন শব্দগুলো বুঝতে কষ্ট হয়, সেগুলো নিয়ে আমরা প্রয়োজনে আলাদা একটা ভিডিও বানাই দিব। ওকে, আর ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে রাখবে। যদি ভিডিও শেয়ার করে না রাখো তাহলে দেখা যাচ্ছে যে তুমি আর খুঁজে পাচ্ছ না পরবর্তীতে। আর আমরাও যেটা করি সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো এখান থেকে অনেক সময় সরিয়ে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে প্রাইভেট গ্রুপে আপলোড করে দিই। ওখানে কিন্তু সবার অ্যাক্সেস থাকে না, সেজন্য শেয়ার করে রাখলে তুমি কি রাখবে, তুমি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।